আচ্ছা, ডিসপ্লে কি সবাই দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে যেটা করতেছিলাম, আমরা নতুন একটা সাবজেক্ট শুরু করছিলাম আইসিটির ওইটা। তো ওইটার প্রথম 4টা অধ্যায় আমরা দেখে ফেলছি, আর বাকি 3টা অধ্যায় সম্ভবত আছে। এই 3টা অধ্যায় তো আমরা আজকে দেখব যে কি অবস্থা। তো শুরুতেই বলে নিই, এই অধ্যায়গুলো হচ্ছে গিয়ে অনেকটা প্র্যাকটিক্যাল রিলেটেড, ঠিক আছে? যেমন আমরা মাইক্রোসফট অফিস তো কম বেশি সবাই ইউজ করছি, তাই না? মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা নাই এখানে কেউ কি আছেন? সবার ধারণা আছে না? তাহলে তো আরো ইজি হইল। এখন ব্যবহার সরাসরি করেন নাই কে? মানে কম্পিউটারে বা ফোনে মাইক্রোসফট অফিস নিয়ে কেউ, এমন কেউ আছেন যে কাজ করেন নাই? তারপরে সবাই করছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে ভালো। তো ব্যাপারটা তাহলে আরো ইজি হইলো। আজকে আমরা খুব দ্রুত এই সাবজেক্টটা শেষ করব। তো আজকের এই অধ্যায়টা হচ্ছে কি মাইক্রোসফট অফিসের 3টা যে অ্যাপ্লিকেশন আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। তো এই 3টা নিয়েই কাজ করা হয়েছে। তো দেখেন, অধ্যায়টা অনেকটা এরকম, এই যে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স নিই, এটা হচ্ছে গিয়ে এক্সেল শিটে। তো এখানে এই যে এই বার এখান দিয়ে যে যেটা গেছে এটাকে কি বলে, তারপরে এই যে এটা দিয়ে সেভ করতেছে, এটা আনডু করতেছে, তারপরে যে পেস্ট করতেছে, বা এটা কোনটার কি কাজ, তারপরে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা এই এক একটা সেল বলে সেলের কি কাজ, তারপরে হচ্ছে এই যে এইখানে যা কিছু আছে প্রত্যেকটা মানে আপনাদের এই যে সাবজেক্ট, মানে যে অধ্যায়গুলো আমরা হচ্ছে কি এখন আলোচনা করব, এই অধ্যায়ে এগুলা নিয়ে আলোচনা করছে। তো ওভারঅল এগুলার আসলে বোঝানো বলেন বা প্র্যাকটিক্যালি দেখানো বলেন, এটা আসলে খুব বেশি সম্ভব না। কারণ আমি হচ্ছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমার সামান্য অভিজ্ঞতা আছে। এক্সেলে আমার কাজ করা হয় না, এটা সম্পর্কে আমি আপনাদের তো ডিটেলস ধারণা দিতে পারবো না। আবার পাওয়ার পয়েন্টে আমি কাজ করছি। তো যে ব্যাপারটা এখানে যেগুলো দাগানো থাকবে বা এই যে দেখেন চিত্র সহকারে দেওয়া আছে, এগুলো আপনাদের নিজে থেকেই পড়তে হবে যে কোনটার কাজ কি, ঠিক আছে? যেমন আমি তো আপনাদের এই যে এই কোর্সে এই যে যেমন এটা দিয়ে সেভ করে, এটা দিয়ে ইনসার্ট করে, মানে ফটো বা হাবিজাবি যেগুলো কাজ করে, এগুলো তো আসলে এই কোর্সের মূল বিষয়বস্তু না। এগুলোর জন্য তো আপনার আলাদা কোর্স আছে যেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের কোর্স, তাই না? তো এই আমরা তো ডিটেলসে যাব না, আমরা জাস্ট জানবো যে কোনটার নাম কি, কোনটা দিয়ে কি করতে হয়, কোন এই যে যেমন হচ্ছে গিয়ে বাটন কোনটা, টাইটেল বার কোনটা, রিবন কোনটা, এইগুলা হচ্ছে গিয়ে আপনারা এই ছবি আছে প্লাস পড়বেন, পড়ে আপনারা হচ্ছে বুঝবেন। আর হচ্ছে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ইউটিউবে যাবেন সরাসরি, যে আপনার হচ্ছে গিয়ে মাইক্রোসফট অফিসের টাইটেল বার কোনটা, বা গুগল করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের এটা ইজি হবে। বুঝতে পারছেন? এই বিষয়ে কারো কোনো কোশ্চিন আছে বা দ্বিমত পোষণ করার কোনো কিছু আছে? থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আপনার হচ্ছে গিয়ে এটা প্রথম যে 5 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করছে। তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমরা কি কি কাজে ব্যবহার করি, এটা প্রথমে একটু আলোচনা করছে বা লিখছে, এগুলো দেখে নেবেন। আমরা কম বেশি সবাই জানি যে মোটামুটি আমরা কোনো ডকুমেন্ট বা কোনো কিছু লিখতে বা হচ্ছে গিয়ে আমরা ছোটখাটো কিছু টেবিল নিয়ে কাজ করতে আমরা ওয়ার্ড হচ্ছে ব্যবহার করি। আহ, তো এই যে বইটা মানে যেটা এই যে এখানে টাইপ করা যেটা দেখতেছেন, এটা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে প্রথমে আগে টাইপ করে নিছে, তারপরে প্রিন্ট করছে। তো এখানে হচ্ছে গিয়ে আহ, আপনার এই ওয়ার্ড প্রসেসিং স্ক্রিনের বিভিন্ন অংশের নাম, ওই যে যেটা বললাম যে এটা এক্সেলের বিভিন্ন, এই যে এটা কোনটার নাম কি কি কাজ করে, এটা এখানে বলা আছে, ঠিক আছে? তো দেখেন এখানে চিত্র সহকারে দেওয়া আছে, আপনারা এগুলো দেখলে বুঝবেন, ঠিক আছে?
টাইটেল বার কোনটা এই চিত্র সহকারে এখানে বলা আছে, এগুলো একটু আপনারা নিজেরাই কষ্ট করে হলেও দেখে নেবেন, কারণ এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে লাগে। আর যারা অলরেডি কাজ করছেন তারা আসলে এটা পড়ার আসলে কোনো দরকারই নেই, তারা জানেন যে জাস্ট খালি দেখলেন যে যেমন রিবন, এটার নাম সবাই পরিচিত কিনা জানি না, আমার খুব পরিচিত ছিল না। তো রিবনের কোন কোন অংশ আছে, যেমন ওই যে এই দেখেন এই জায়গার যে এগুলাকে হচ্ছে রিবন বলে, ঠিক আছে? অর্থাৎ এই যে এই ফাইল হোম এই বরাবর যে আপনার রোটা গেছে এটা হচ্ছে রিবন, ঠিক আছে? তো অপরিচিত ওয়ার্ড একটু, সরি, বলছি এটা একটু অপরিচিত ওয়ার্ডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা একটু দেখবেন আপনারা, মানে সবাই তো কাজ করছেন, আপনাদের আইডিয়া আছে। তো ওই কথাই বললাম, যেমন এটা রিবনের কি অংশের মধ্যে কি কি পড়ে এটা আমার অপরিচিত ছিল, আজকে দেখলাম বা আগে এক দুই দিন আগে দেখছি, যাই হোক। কিন্তু মানে আমি তো জানি হোমের কাজ কি, ইনসার্টের কাজ কি, ডিজাইন লেআউট কম বেশি সবাই যে মানে এখান থেকে ইউজ করছে। তো এগুলাই দেখেন এখানে দেওয়া আছে, একটু দেখবেন। তারপরে যে ডায়লগ বক্স কোনগুলাকে ডায়লগ বক্স বলে এখানে সুন্দর করে দেওয়া আছে, একটা আইডিয়া নিলেন আর কি। এগুলো আপনার দেখা গেলো ভাই ভাতে ধরতে পারে, ঠিক আছে? স্ট্যাটাস বার কোনগুলা, ডকুমেন্ট এরিয়া কোনগুলা, এই ব্যাপার। তারপরে জুম করতে হয় কোনটা দিয়ে, জুম আউট করতে হয় কোনটা দিয়ে, তো আমরা জানি তাই না? জুম কন্ট্রোল, এটা আসলে পড়ার কি কিছু আছে এখানে বলেন? এই যে এখানে দেখেন এটা হচ্ছে এই যে জুম ইন আর জুম আউট, তো এই ব্যাপারগুলা। প্র্যাকটিক্যাল টাইপের আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে হচ্ছে দেখেন এই যে আমরা এক্সটেনশন, ফাইল এক্সটেনশন সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? আমরা কি ফাইল এক্সটেনশন সম্পর্কে জানি না, এরকম কেউ আছে? তাহলে তো আমরা সবাই জানি না। সবগুলো জানি না, আইডিয়া তো আছে যে জাস্ট একটা। জিনিসটা কি, জি। সবগুলা তো জানা সম্ভব না। তো এই যে ডট পিডিএফ, ডট এইচটিএমএল, ডট টেক্সট, ডট ডকএক্স, ডট ডক, তো আমি একটু বলি, সেটা হচ্ছে কি আপনার একটা ফাইল যদি আমি কম্পিউটারে যদি একটা ফাইল নিই, যদি ধরেন আমি হচ্ছে শুরুতেই যদি এই যে দেখেন আমি একটা ফাইল যেটা নিছি এটা লাস্টে হচ্ছে এক্সএল এক্সএস আছে। সাপোজ আমি হচ্ছে গিয়ে আর একটা নিউ ফাইল নিলাম, নিউ ফাইলের মধ্যে ধরেন টেক্সট ডকুমেন্ট নিলাম, দেখেন একটা নাম দিল নিউ টেক্সট ডকুমেন্ট ডট তারপর টিএক্সটি, অর্থাৎ একটা নাম লেখা থাকবে তারপর ডট টিএক্সটি, এই ডটের পরে যেটা থাকবে অর্থাৎ ডট সহ পরেরটুকু এটা হচ্ছে এক্সটেনশন, ওই ফাইলটা কি ফরম্যাটের মধ্যে পড়ে সেইটা। যেমন দেখেন এটা এক্সেল, এক্সেল ফাইলের এক্সটেনশন এইটা। তারপর এই যে এইটা হচ্ছে কি পিডিএফ ফাইল, দেখেন এই যে দেখতে পাচ্ছেন কিনা ডট পিডিএফ, তো এটা হচ্ছে পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফাইল মনে হয় ফুল ফর্ম। তারপরে হচ্ছে গিয়ে জেপিজি ফাইল আছে, দেখেন এই যে জেপিজি, অর্থাৎ এটা একটা ফটো নির্দেশনা করে, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে গিয়ে আর কি কি দেখলাম, এই যে ডট এইচটিএমএল যেটা আছে, ডট এইচটিএমএল কেউ কি বলতে পারবেন জিনিসটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা তো ফুল ফর্ম, মানে এটা মানে এই এই এক্সটেনশন দিয়ে কি আসলে বোঝায়? এটা এইচটিএমএল একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে হচ্ছে যে ব্রাউজিং এর জন্য। হ্যাঁ, মূলত আপনার হচ্ছে গিয়ে আমরা ওয়েব ডিজাইন বা কোনো একটা ওয়েব রিলেটেড যখন কাজ করতে চাই তখন হচ্ছে দেখবেন যে একটা ফাইল, আপনি নিউ ফাইল নিলেন, নিউ ফাইল নেওয়ার পরে এই যে যেমন এই যে এই ফাইলটা, আমরা যদি এটার এক্সটেনশন টিএক্সটির পরিবর্তে আমরা যদি এইচটিএমএল এটা করে দিই তাহলে পরে দেখেন এটার লোগো সহ চেঞ্জ হয়ে যাবে। কই গেল, এই যে দেখেন এটার লোগো হচ্ছে ক্রোম, মানে আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম আছে, সেজন্য এটা হচ্ছে কি এই ফাইলটা ওপেন হবে আপনার গুগল ক্রোম দিয়ে, সেজন্য এটা হচ্ছে অটোমেটিক এটা নিয়ে নিল। এখন যদি আমি এই ফাইলটা ওপেন করি এটা কোনো একটা ব্রাউজারে অন হবে, এই যে আমার সিলেক্ট করতে বললাম, আমি যদি গুগল ক্রোম সিলেক্ট করি তাহলে আমার দেখাচ্ছে যে এটা এইখানে কোনো ফাইলে কোনো ডাটা নাই, এই জন্য সাদা ফাইল দেখাচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারগুলো এরকম, এই এক্সটেনশনের উপর নির্ভর করে আপনার হচ্ছে ফাইলের সবকিছু
মানে দেখে বোঝা যায় যে এটা কি আসলে। যেমন টিএক্সটি ফাইল, আমরা টেক্সট ফাইল যেটা আর কি নিলাম ওইটা, তারপরে এই যে ডক এক্স আর ডক, এই দুইটা একই টাইপের জিনিস, একটা আপগ্রেড আর একটা আগের জিনিস। তো এটা ডকুমেন্ট ফাইল যেটা, সেটা মিনিং করে। তো এইগুলো আমরা তো নর্মালি পরিচিত এখানে যেগুলো আছে, তো এগুলো দেখবেন। তারপর এখানে যে শর্টকাট যেগুলো আছে, এগুলা যারা কম্পিউটার ব্যবহার করেন এরা কম বেশি সবাই আমরা ব্যবহার করছি। কন্ট্রোল এ দিয়ে কি হয়, কন্ট্রোল, বিশেষ করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা তো আমরা খুব ব্যবহার করি। কন্ট্রোল এ, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি মনে হয় আছে কিনা, যাই হোক, কপি আর পেস্ট আর কি। তো এখানে এগুলো দেখবেন। আর এই কোশ্চেনগুলো যেগুলো দাগানো আছে, এগুলো হচ্ছে দেখতে হবে টাইটেল বার কি। এটা একটু মানে আমরা তো জানি টাইটেল বার কোনটা, তো ওইটাই খাতাতে কিভাবে লিখবেন একটু জাস্ট দুইবার রিডিং পড়বেন, ঠিক আছে? তো এই যে রিবন কি সেটা আমরা জানতে পারছি, মেনু বার কোনগুলা, রুলার কি সেটা দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে কারোর ধারণা আছে? ওয়েব ডিজাইন নিয়ে কেউ কি জানেন? কেউ কি করছেন ওয়েব ডিজাইন? স্যার হালকা পাতলা জানি স্যার। হালকা পাতলা জানেন, তাও কতটুকু জানেন? ওয়েটপ্রেস দিয়ে করছিলাম, তারপরে জাভা স্ক্রিপ্ট দিয়ে করছিলাম। মানে জাস্ট, অতটা এক্সপার্ট না, তবে টুকটাক পারি আর কি। ও, জাস্ট ডিজাইন করছেন নাকি ডেভেলপ, ডিজাইন দুইটাই? আর এটা তো ওই যে তিনটা পার্ট থাকে না, ব্যাক এন্ডের, ফ্রন্ট এন্ডের, আর হচ্ছে ডিজাইন। হ্যাঁ, আপনি কোনটা করছেন? শুধু ডিজাইন? ডিজাইনটা করছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। তো ডিজাইন করার ক্ষেত্রে ওয়েবসাইট যখন ডিজাইন করে তখন হচ্ছে গিয়ে আমরা তিনটা পার্টের কথা বলি। একটা হচ্ছে হেডার, একটা বডি আর একটা হচ্ছে ফুটার। হেডার পার্ট কোনটা থাকে, যেটা হচ্ছে গিয়ে দেখবেন যে একটা ওয়েবসাইটের একটু সরকারি, এটা হচ্ছে গিয়ে কি বলা যায়, আচ্ছা দেখেন, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই যে শুরু, যেটা এই পর্যন্ত দেখতেছেন, এটাকে আপনার হচ্ছে হেডার পার্ট বলে। এক এক ওয়েবসাইটের ডিজাইন এক এক রকম হয়। এই হেডার পার্টের মধ্যে হচ্ছে ন্যাব বার থাকে, অর্থাৎ ওই যে মেনু হোম, তারপরে হচ্ছে গিয়ে যেগুলা ওই ইসের মেনু থাকে সেটা, এই পাশে একটা লোগো থাকে, এগুলা ওই যে মেনু থাকে। তারপরে আপনার এখানে আগের বা নর্মাল যে ওয়েবসাইট সেখানে স্লাইডার থাকে, এরকম মাঝখানে একটা ছবি দেওয়া থাকে, ঠিক আছে? ওটা চেঞ্জ হয় বা স্থির থাকে। তো আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা হচ্ছে হেডার, মাঝখানে যা কিছু আছে এটা হচ্ছে বডির অংশের মধ্যে পড়ে। আর এই যে লাস্টে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুটার, ঠিক আছে? এখানে আপনার কপিরাইট জনিত কিছু থাকে, আবার কেউ কেউ ন্যাপ বার ব্যবহার করে, এক এক ডিজাইনারের এক এক ইচ্ছা। তো আমরা হচ্ছে কি এটা কি জন্য বললাম, আমরা হচ্ছে যখন এই যে এখানে যেটা আর কি, এখানেও আপনার হেডার, বডি আর ফুটার পার্ট থাকে, হেডার বিশেষ করে হেডার আর ফুটার, ঠিক আছে? তো এটা এখান থেকে একটু দেখে নেবেন কোনটাকে হেডার বলে, কোনটাকে ফুটার বলে, এই ব্যাপারগুলো। মূলত সহজ বাংলা কথায় হেডার হচ্ছে কি উপরের দিকে থাকবে, ফুটার নিচের দিকে থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি আমরা এক্সেল এর মধ্যে আসি। এক্সেল এর মধ্যে সবাই আমরা কম বেশি জানি যে আমরা যারা কর্পোরেট জব করি তাদের কম বেশি এক্সেল শিটের কাজ জানাই লাগে, কারণ ওখানে আপনার হিসাব নিকাশ করে টোটাল, আপনার হচ্ছে কি ওই যে হয় না যে আপনি টোটাল কত টাকা আয় করলেন, ব্যয় করলেন, বা আদার্স যে জিনিসগুলো যোগ বিয়োগ গুণ ভাগের কাজ ওইখানে হয়, বা বিভিন্ন সূত্র ব্যবহার করে। তো এই এক্সেলের হচ্ছে গিয়ে আপনার কোনটাকে কি বলে, কোন হচ্ছে কি দিয়ে কি কাজ হয় এখানে আর কি বলা আছে, ঠিক আছে? তো এক্সেলের কাজ কি আপনারা মোটামুটি সবাই পারেন? জি, পারি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তো আমি এক্সেল, শুধু ওই বিদ্যুৎ বিলটা পারি আর ওই স্যালারি শিটটা, ওই যে ই করার সময় শিখেছিলাম ওইটাই আর কি। ও আচ্ছা, তাহলে তো যথেষ্ট ভালো পারেন। তো এক্সেল কি এটা দেখবেন, আর এক্সেল কি কি কাজে ব্যবহার করে এটা তো আমরা কম বেশি সবাই জানি, একটু দেখে নিন।
তারপরে এই যে বিভিন্ন ফাংশন যে ব্যবহার করে, সাপোজ হচ্ছে কি এক্সেলে এরকম দরকার হতে পারে যে আপনার দেখা গেল 1000 জন লোকের স্যালারি দেওয়া আছে, ঠিক আছে? তো আপনি ওইখান থেকে সার্চ করবেন যে আমার সর্বনিম্ন স্যালারি কয়জন পায় বা কিছু একটা। তো ওইখানে কি সূত্র বা কি ফর্মুলা বা কি ফাংশন ব্যবহার করে ওইগুলা হচ্ছে কি একটু দেখে নিন। এন্ড ফাংশনের কাজ কি? আচ্ছা, কেউ কি বলতে পারবেন এন্ড আর অর ম্যাথের ক্ষেত্রে এন্ড মানে কি? এর মানে গুণ, হ্যাঁ, এন্ড মানে ওয়ার গুণ মানে আর অর যোগ। মানে হচ্ছে যোগ। ওর মানে যোগ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে যে ইফ ফাংশন। ইফ ফাংশন আমরা যারা মোটামুটি প্রোগ্রামিং রিলেটেড একটু ধারণা আছে তারা জানি যে ইফ ফাংশন মোটামুটি কি কাজ করে, ঠিক আছে? অর্থাৎ সিদ্ধান্তমূলক কোনো কাজের, অর্থাৎ আমরা কোনো যখন কোনো ডিসিশনের ক্ষেত্রে এসে পৌঁছাই যে আমরা এটা করব না ওইটা করব, ঠিক আছে? বা সত্য আমাকে দেয়, ঠিক আছে? যে যদি এইটা হয় তাহলে তুমি এই কাজটা করো, বা যদি এইটা হয় এর মান যদি এক হয় তাহলে পরে এই স্টেটমেন্টটা সত্য হবে, ঠিক আছে? অর্থাৎ এই ইসেতে পারপাসে আমার হচ্ছে গিয়ে ইফ ফাংশনটা ব্যবহার করা হয়, অর্থাৎ ডিসিশন নেওয়ার জন্য। আর এই যে এগুলো একটু দেখবেন, খুব অপরিচিত না। গ্রিড লাইন বলতে কি বোঝো, তারপরে হচ্ছে টিক মার্ক কি, ডাটা লেবেল কি, কলাম কলাম রো এই সম্পর্কে তো কারোর কোনো নাই, সমস্যা তো হওয়ার কথা নেই। এখানে কলাম কয়টা আছে, রো কয়টা আছে আমরা তো জানি, তাই না? এই যে দেখেন এখানে এই যে এই বরাবর যেগুলা থাকে সেগুলা আপনার হচ্ছে রো বলে, আর এই সোজাসুজি অর্থাৎ উপর নিচে থেকে যেটা থাকে ওটা কলাম বলে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি, কে কে আছেন আজকে? সুদীপ্ত বিশ্বাস 11। নাম্বার 2। 4 নাম্বার। চার, 3। 14 স্যার। 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার বলতে সাজু আহমেদ। 3 আছে, 3। স্যার 14 স্যার 14। হাসান আল মাহমুদ। আর কেউ? উজ্জ্বল হোসেন শেষে। আর কেউ আছেন? 10 নম্বর স্যার। আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে ওই যে পরীক্ষাটা দিলেন, আমি একটু ব্যস্ত আছি তো ওই জন্য আপনাদের খাতা এখনো সম্পূর্ণ দেখা শেষ করি না। ইনশাল্লাহ আগামী ক্লাস যেদিন হবে ওই দিন আমি কে কত পাইছেন এটা আমি আর কি দিয়ে দিব না, বা হচ্ছে যে সর্বোচ্চ নাম্বার পাইছে তার খাতাটা ছবি আমি হচ্ছে গ্রুপে শেয়ার করে দিব না। স্যার আমাদের পরীক্ষা কোন মাসের দিকে হতে পারে সম্ভবত? এটা তো এটা কিছু জানেন কি? আগামী মাসের আপনার হচ্ছে গিয়ে মাঝামাঝিতে শুনছিলাম। এখন যদি আচ্ছা, চেঞ্জ না হয় তাহলে হয়তো এই রকমই হবে, আর চেঞ্জ হলে তো আর বলার থাকে না। তবে ধরতে হবে যে আপনার আগামী মাসের শুরু বা মাঝামাঝি এই সাইডে হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা। তো এই মাসের মধ্যে হচ্ছে আমরা ক্লাস পাবো কয়টা? আপনার হচ্ছে কি একটা, 3টা মনে হয় সর্বোচ্চ পাবো, তাই তো? 3টা। তো এই 3টার ক্লাসের মধ্যে মানে এই মাসের মধ্যে যে ইজি সাবজেক্টগুলো আছে এগুলো শেষ করবো। যেমন আজকে হচ্ছে কি আপনাদের এই আইসিটির এই সাবজেক্টটা শেষ হবে। তারপরে হচ্ছে আগামী ক্লাসে আপনাদের হচ্ছে 2টা, ওইটাও দুই দিন লাগবে, 2 দিনই সম্ভবত লাগবে। তো ওইটা হচ্ছে আপনার বিজনেস ইংলিশ নামে একটা সাবজেক্ট আছে, ওইটাও শেষ করে দিব। দিয়ে এই 2টা সাবজেক্ট মিলে একটা পরীক্ষা নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা হচ্ছে রিল্যাক্স মুডে, যদি ডেট না দেয় তাহলে রিল্যাক্স মুডে আমরা হচ্ছে গিয়ে পাইথন শিখবো। আর যদি আমার দেখি যে ডেট দিয়ে দিছে, প্রয়োজন অনুযায়ী সপ্তাহে যদি 3টা ক্লাসও দরকার হয় 3টা ক্লাস নিয়ে আমরা শেষ করে দিব। মানে ইজি সাবজেক্টগুলো আসলে আমি ঝুলায় রাখতে চাচ্ছি না। কালেকশন করানো
ঠিক আছে স্যার, আপনার প্ল্যানে আগান, তাহলে ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এই কোশ্চেনটা পড়েন যে সাম ফাংশনের কাজ কি বা কিভাবে কাজ করে এগুলো একটু দেখেন। টাইম ফরম্যাট এটাও দেখেন। সেল কি এটা তো আমরা সবাই মোটামুটি জানি, একটু দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা দেখবো এটা মোটামুটি একটু বলছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কিছু বিষয় আছে, আর হচ্ছে গিয়ে অনলাইন বলেন বা ডিজিটাল পদ্ধতিতে কিভাবে শিক্ষাদান করা হয় আইসিটি ব্যবহার করে এই বিষয়ে আর কি আলোচনা করা হয়েছে। তো এইটা জাস্ট গল্প আকারে পড়বেন, এমনিতেই পারা যাবে, ঠিক আছে। যেমন দেখেন প্রেজেন্টেশন, আচ্ছা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে আবার হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলে, ঠিক আছে। তো আমরা আমি যখন হচ্ছে ভার্সিটিতে পড়তাম তখন আমাদের প্রত্যেকটা কোর্সে একটা করে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া লাগতো, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা সেকশনে হচ্ছে 40 জন করে থাকতো। আর এক একটা যখন হচ্ছে সাবজেক্ট করতাম, প্রত্যেকটা সাবজেক্টে ওই 40 জনের সামনে দাঁড়ায় আমার হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে আপনার প্রেজেন্টেশনে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে ওইটা আপনার প্রেজেন্টেশন দেওয়া লাগতো। ওখানে আমাদের আবার মার্ক দিত। তো আপনারা সবাই এটার সাথে পরিচিত কিনা আমি সঠিক জানি না, তবে মেনলি এটা কি কাজ করে, আপনার কোনো একটা বিষয়ে সাপোজ আমাকে একটা টপিক দেওয়া হয়েছে যে স্লাইড তৈরি নাকি? হ্যাঁ হ্যাঁ স্লাইড তৈরি যেটার বলে, এই যে এখানে যে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে যে ধরেন আইসিটি রিলেটেডই আমার হচ্ছে একটা ডাটাবেজ সম্পর্কে, একটা ডাটাবেজের একটা টপিক সম্পর্কে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি মেন যে কাজগুলো আমরা করতাম, এই স্লাইড দেখা গেল যে আমাদের লিমিটেশন দেওয়া থাকতো যে আমার 4-5টা স্লাইডের বেশি স্লাইড হতে পারবে না। আর আমি হচ্ছে কি ওই বিষয়ে যখন বলবো ওইগুলার মেন পয়েন্টগুলা হচ্ছে কি এরকম লেখা থাকে, ঠিক আছে। সে মেন পয়েন্টগুলোর ডিটেলস ওই স্লাইডে থাকবে না, ওইটা মানসম্মত স্লাইড হয় না আর কি। আপনি সর্বোচ্চ হচ্ছে ছবি দিতে পারবেন আর হচ্ছে কিছু লেখা দিতে পারবেন বা পয়েন্ট আকারে লেখা থাকবে। ওই পয়েন্ট অনুযায়ী আপনি ওইগুলো বর্ণনা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন এটা এই বিষয়ে এগুলা বলা হয়েছে। মানে মেন থিম হচ্ছে কি এইটা, বুঝতে পারছেন কি বললাম? এই একটা ওয়েবসাইট আছে স্লাইড শেয়ার, আপনারা ইউজ করছেন কিনা জানি না। তো এখানে প্রচুর স্লাইড আপলোড দেওয়া হয়, অর্থাৎ ম্যাক্সিমাম সব টাইপের বা সব টপিকের আপনার স্লাইড থাকে, ঠিক আছে। তো সেই স্লাইডগুলো দেখতে কেমন হয়, কারণ এটা এআই সম্পর্কে একটা স্লাইড হয়তো দিছে। আমাদের সময় এটা ফ্রি ছিল, এখন মনে হয় পেইড করে ফেলছে। এটা আসলে পিডিএফ ফাইল। আচ্ছা, এখান থেকে এখন সম্ভবত ওপেন হচ্ছে না। তো যাই হোক, আর একটা ওয়েবসাইট আছে হচ্ছে প্রিজি মনে হয় সম্ভবত নাম। তো ওই ওয়েবসাইটের প্রেজেন্টেশনগুলো খুবই অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে। আপনাদের যদি কোনো সময় সুযোগ হয় এই ওয়েবসাইটগুলো একটু দেখতে পারেন, বিশেষ করে পিজি ইউটিউবেও সার্চ দিতে পারেন যে এইগুলো স্লাইড বা প্রেজেন্টেশনগুলো মানে খুবই চমৎকার হয় এগুলো দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, প্রেজেন্টেশন নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এটা হচ্ছে গিয়ে এরকমই, এই যে
আপনারা তো সবাই কম বেশি জানেন যে এই যে নিউ ডকুমেন্টে যে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে পিপিটিএক্স ফাইল এক্সটেনশন। এটা ওপেন করলে পারে আপনার হচ্ছে গিয়ে এই যে এরকম এটা দিল, তারপরে হচ্ছে গিয়ে এরকম যতগুলো পেজ এখানে এরকম থাকে, ঠিক আছে, এগুলো পেজ থাকে। এটা এই যে এরকম হেডিং আপনারা এখানে যা ইচ্ছা তাই ওয়ার্ডের মতো লিখতে পারেন, এখানে ছবি দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী, অর্থাৎ যতটা অ্যাট্রাকটিভ করা যায় সহজভাবে বোঝানোর জন্য এইগুলাই হয়। আর একটা যে এটা প্রেজেন্টেশন স্লাইড যেটা, এটা হচ্ছে কি ফুল স্ক্রিন করে F5 দিয়ে, ঠিক আছে, বা এই যে এইখানে দিয়ে। এখানে আসলে কোনো কিছু লেখা দেখাচ্ছে না, মানে লিখি নাই এই জন্য আর কি এরকম। যদি সাপোজ এখানে হাই দিই 2 নম্বর স্লাইডে, 3 নম্বর স্লাইডে, উদাহরণ এটা সেভ দিলাম। তো এই যে দেখেন এটা 2 নাম্বারই, 3 নাম্বার হচ্ছে এটা, 4 নাম্বার এটা। তো এই আমার মোট 4টাই আছে, স্লাইড শেষ হয়ে গেল। তো এই ব্যাপারগুলো এরকম, আপনাদের যারা একটু দেখার আগ্রহ আছে দেখে নিন। আচ্ছা, একটা কোশ্চেন হয়েছে যেটা বললাম F5 দিয়ে হচ্ছে স্লাইড প্লে করে, এটা একটু মনে রাখতে হবে। কিবোর্ডের F5 বাটন। কোনটা দিয়ে কি করা একটু দেখে নিন। ছবি কোথা থেকে ইনসার্ট করে স্লাইডের মধ্যে, কিভাবে অ্যানিমেশন অ্যাড করে, এগুলা হচ্ছে দেখে নিন। এখানে সম্ভবত এখানে কি অ্যানিমেশন দেওয়া যায়? জানি না হয়েছে কিনা, একটু ট্রাই করে দেখি। একটু আলাদা হয়ে নেই এখন। ডিজাইন হচ্ছে গিয়ে দেখেন এই আই অ্যাম যেটা, এটা নিচ থেকে আসতেছে, তো এটা একটু আলাদাভাবে আসলো। এটা লেখাই হলো একটু চেঞ্জ হয়েছে, মানে এটা যখন আরো বেশি লেখা তখন থাকে এগুলো আর কি চোখের তো পড়ে বেশি। তো এই ব্যাপারগুলো আসলে বলার কিছু না, আপনারা তো কম বেশি জানেন সবাই, একটু দেখে নেবেন। আচ্ছা, ডিজিটাল কন্টেন্ট এবং শ্রেণীকক্ষের ডিজিটাল কন্টেন্ট, যাই হোক, এখন এই এই যে টপিকটা আমরা যারা হচ্ছে করোনার মধ্যে দিয়ে আমরা গেছি, আমরা কম বেশি সবাই জানি যে এই ডিজিটাল কন্টেন্ট বা শ্রেণীকক্ষে ডিজিটাল কন্টেন্টের প্রয়োজনীয়তাটা কি। এই যে আমি হচ্ছে গিয়ে অনলাইনে আপনাদের ক্লাস নিচ্ছি, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এই যে যেই ফাইলটা আমরা ব্যবহার করতেছি এটা তো ডিজিটাল ফাইল, তাই না? এটা তো কোনো হার্ড কপি না, এটা তো সফট কপি, পিডিএফ ফাইল। তো আমি হচ্ছে সাপোজ আমি এই ক্লাসটা আমি স্লাইড তৈরি করে অর্থাৎ প্রেজেন্টেশন পিপিটিএক্স ফাইল বানায়ও নিতে পারতাম। তারপরে আপনার হচ্ছে গিয়ে এখন আবার দেখা যায় যে কিছু কিছু কোর্স দেখবেন যে ডিজিটাল বোর্ড যেগুলা বড় স্ক্রিন, ওইটাতে হচ্ছে গিয়ে আহ, লেখে, মানে ওইটা, মানে এই যে লেখার জন্য আলাদা কলম থাকে, তারপরে হাত দিয়ে মুছতে ডাস্টারের মতো মুছে যায়, অর্থাৎ টোটাল যে ব্যাপার হোয়াইট বোর্ড বলেন বা ব্ল্যাক বোর্ড, ওইটাই এখন হচ্ছে ডিজিটালাইজড হয়ে আপনার হচ্ছে গিয়ে একটা মনিটর হয়ে গেছে। ওইখানে আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন, ওইটার আপনি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করতে পারেন, গ্রিন করতে পারেন, ব্ল্যাক করতে, যা ইচ্ছা করতে পারেন। বা আপনারা তো কম বেশি দেখছেন মনে হয়, তাই না? আবার ওইখান থেকে সরাসরি লাইভেও যাওয়া যায়, অর্থাৎ আমি যে ক্লাসটা নিচ্ছি এটা আমি ধরেন ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া বলেন বা এই যে জুম বা গুগল মিট এর মাধ্যমে এই টোটাল ব্যাপারটা আমি হচ্ছে গিয়ে আপনাদের যদি ইচ্ছা করতাম তাহলে ক্লাস নেওয়া সম্ভব। তো সেই ক্ষেত্রে আমার ফিজিক্যালি উপস্থিত হওয়া লাগবে না, প্লাস আপনাদেরও ফিজিক্যালি প্রতিষ্ঠানে আসার প্রয়োজন নাই। তারপরে টোটাল ব্যাপারগুলো আসলে ইজি হয়ে যায়। আমরা তো কম বেশি এটা নিয়ে তো আসলে বলার কিছু থাকে না, তাই না?
আচ্ছা, ই-বুক, ই-টেক্সট বুক, ই-লার্নিং এই সম্পর্কে একটু ধারণা নিবেন। ই-বুক কি? বলছিলাম যে আমাদের আইসিটি রিলেটেড যে সাবজেক্টটি হোক না কেন, ই ফর ইলেকট্রনিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে ১টা ২টা জায়গায় হয়তো এক্সেপশনাল দেখা যাইতে পারে। এখন ই-বুক কোনগুলা? ই-বুক হচ্ছে গিয়ে এই যে যেমন ই-বুক আপনার আমরা যেটা করতেছি এটাও ওয়ান কাইন্ড অফ ই-বুক। যে ই-বুক মানে হচ্ছে ইলেকট্রনিক বুক, সাধারণত একটি বইয়ের কনটেক্সট উপকরণকে ইলেকট্রনিক ডিভাইসে পড়ার উপযোগী করে উপস্থাপন করা হলো ই-বুক বলে। অর্থাৎ আপনি ফোনে, তারপরে আপনার হচ্ছে ডিজিটাল বোর্ড, ল্যাপটপে যেটাই হোক না কেন আপনি ওইটার উপযোগী করে যেটা বানাবেন ওইটা হচ্ছে গিয়ে ই-বুক। ঠিক আছে? তারপরে ওই যে আমি একটা ইউজ করি না হোয়াইট বোর্ড, যেটা অনলাইনে ব্যবহার করি, ওটা ওয়ান কাইন্ড অফ এই ইসের উপকরণ বলতে পারেন, ডিজিটাল শিক্ষা ইসের। তারপর পিডিএফ এর ফুল ফর্ম কি এটা একটু দেখবেন, জিনিস কি কি কাজ করে। তারপরে অ্যামাজনের একটা প্রোডাক্ট আছে কিন্ডল, এই সম্পর্কে একটু ধারণা নেবেন। আচ্ছা, ই লার্নিং এর উপাদান কি কি আছে বা কিভাবে করে এগুলা জাস্ট চোখের দেখা একবার দেখবেন, বেশি পড়ার দরকার নাই এখানে। আর আইসিটিতে প্রয়োজনীয় হার্ডওয়্যার সমূহ কি? হার্ডওয়্যার, সফটওয়্যার আর হার্ডওয়্যার তো আমরা সবাই কম বেশি চিনি না? জি স্যার। আচ্ছা, তো আই আমাদের এই আইসিটিতে প্রয়োজনীয় হার্ডওয়্যার কি কি হইতে পারে? সেটা হচ্ছে আমার মনিটর হইতে পারে, বা এমনি আমার সিপিইউ রিলেটেড পিসির মধ্যে যা কিছু আছে সবকিছু। তারপরে হচ্ছে প্রিন্টার হইতে পারে, স্ক্যানার হইতে পারে, ক্যামেরা, তারপরে মাউস, এই যা কিছু আছে এগুলা আর কি। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে রাউটার বা মডেম, এই সব কিছু একবার জাস্ট পড়লেন, আর কিছু দরকার নেই। প্রয়োজনীয় সফটওয়্যারগুলা আমরা কোন সফটওয়্যার কি কাজে ব্যবহার করি এটা আমাদের কম বেশি সবারই ধারণা আছে। যেমন হচ্ছে গ্রাফিক্সের কাজে কি কি ব্যবহার করে, অ্যাডোবি ফটোশপ, এটা তো সবাই নাম শুনছি, ইলাস্ট্রেটর, তারপর এমএস পেইন্ট। তারপরে আপনার হচ্ছে গিয়ে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলা, ওই যে মাইক্রোসফট অফিসের যেগুলো আছে তার মধ্যে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এইটা ডিকশনারি সফটওয়্যার কি, যেগুলো আমরা কোনো কিছু খুঁজে বের করি। ডিকশনারি মানেই হচ্ছে আমরা কোনো শব্দ বা কোনো কিছু খুঁজে বের করার যেটা চেষ্টা করি সেখানে হচ্ছে ডিকশনারি, ওইগুলোকে সফটওয়্যার ওয়াইজ ডিকশনারি সফটওয়্যার বলে। তারপরে ইন্টারনেট ব্রাউজার কি, কয়েকটা ইন্টারনেট ব্রাউজারের নাম মনে রাখবেন, ইমেল সম্পর্কে ধারণা রাখবেন, এই তো কয়েকটা দেখলে হবে। প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ সমূহ এগুলা দেখলেন। আর এই বিষয়ে কি বলার দরকার আছে, অনলাইন বা ভার্চুয়াল ক্লাসরুম কি? কেউ কি জানেন না, এরকম কেউ আছেন? স্যার আপনি যেটা নিতেছেন এটাই তো ভার্চুয়াল। হ্যাঁ, এখন আপনাদের যে ক্লাস করতেছে, আপনারা যে ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন এটাই হচ্ছে কি অনলাইন বা ভার্চুয়াল ক্লাসরুম। আমরা হচ্ছে কি যখন ভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে গুগল ক্লাসরুম নামে একটা ওদের আছে, প্ল্যাটফর্ম আছে। তো আমাদের এখনো আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখনো আছে। এগুলা অনেক মানে এই যে ভার্সিটি লেভেলে প্রচুর ব্যবহার করা হয়। আহ, বিশেষ করে আমাদের ক্লাসরুমে যত নোটিশ বলেন, মানে তখন তো মানে আমরা ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আসলে বেশি হয়, ওই যে কমেন্ট বেশি করে, বা আজকে ক্লাস থাকলো না, দেখা গেল যে এই যে কি জন্য থাকলো না বা কি অবস্থা, অনেক ঝামেলা থাকে আর কি। কিন্তু গুগল ক্লাসরুমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন, ওইখানে কমেন্ট করার অপশন থাকে, কিন্তু অ্যানাউন্সমেন্ট যেটা ওইটা আপনার পিন হিসেবে বড় আকারে থাকে, মানে ওইটা ব্যবহার করার সুবিধা অনেক। বৈশিষ্ট্য এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন, আসলে কিছু বলার নাই। এই যে এগুলা একটু দেখে নিয়েন যে 100 জন পর্যন্ত সর্বোচ্চ মিটে যোগ দিতে পারে। তারপরে আপনার ফি হচ্ছে 60 মিনিট। এই পদ্ধতি তো আমরা তো জানি, আমরা তো বাঙালি, 60 মিনিটের বেশি হলে পরে আবার হচ্ছে গিয়ে নতুন মিটিং ক্রিয়েট করে আবার হচ্ছে লিংক দিয়ে দিব, চলতে থাকবে এই আর কি। আর করোনার মধ্যে জুম অ্যাপ তো খুব প্রচলিত ছিল,
প্রচুর বিজনেস করছে জুম অ্যাপের কোম্পানিগুলা। তো সেক্ষেত্রে মোটামুটি জুম অ্যাপ সম্পর্কে তো আমরা সবাই জানি কম বেশি, তাই না? অর্থাৎ জুম অ্যাপের মধ্যে মূলত আপনার স্ক্রিন শেয়ার বা হোয়াইট বোর্ড এই সব জিনিসগুলো ওর মধ্যে, তারপরে স্ক্রিন রেকর্ডিং সব কিছু ওর মধ্যে থাকে। স্যার জুম কি গুগলের না মেটা? আমার না, সঠিক জানি কি? গুগলের প্রোডাক্ট না, গুগলের প্রোডাক্ট হচ্ছে গুগল মিট, এটা আলাদা। কোম্পানি, ক্লাসরুম তো গুগলের স্যার। হ্যাঁ হ্যাঁ, ইয়া, ওটা মাইক্রোসফট। গুগলের, জুম আলাদা। এই যে এই আমেরিকান কমিউনিকেশন টেকনোলজি কোম্পানি। তো এখানে দেখে নিন, আপনাদের জানার আগ্রহ থাকলে পরে গুগল সার্চ করবেন এখন সব কিছুই। আর এটা হচ্ছে কি বলতেছে, 40 মিনিট সময়সীমা, ফ্রি 40 মিনিট আপনাকে ব্যবহার করতে দিবে। সর্বোচ্চ 100 জন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এই ছোটখাটো যে জিনিসগুলো একবার মানে আপনাদের জাস্ট নলেজের জানার জন্য আর কি একটু দেখলেন, পরীক্ষায় যে আসবে এরকম না। তবে যদি লিখতে বলে জুম সম্পর্কে কিছু লেখা, তাহলে পরে আপনারা এরকম লিখলেন, এই তথ্যগুলো দিলে পারে তখন যে খাতা দেখবে তো মানে ভালো একটা ইমপ্রেশন পড়ে, ঠিক আছে? আচ্ছা, ফাইল কি এটা দেখা লাগবে, রিবন কি আগেই তো দেখছেন, কিবোর্ড স্লাইড শো, যে যেটা বলতেছিলাম F5, পিডিএফ ফুল ফর্ম। আর আমরা তো যারা ফোন ব্যবহার করি ক্রপ এই জিনিস তো জানি না ক্রপের কাজ কি? পুরো হচ্ছে স্যার যে কিছু অংশ বাদ দেয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে এই পুরো ফটোর মধ্যে দেখা গেল আপনার এই যে এইটুকু দরকার, তো আপনি ক্রপের ওই ইটা ব্যবহার করে জাস্ট বাকিটুকু বাদ দিয়ে এইটুকু এই করতে পারেন। যাই হোক, এটা একটু দেখতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট। এই তো, এই শেষ আপনাদের এই যে আইসিটির এই হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? তো যেহেতু ছোট অধ্যায় ছিল এটা, সেই জন্যে মানে ছোট সাবজেক্ট ছিল, এই জন্যে 2 দিনে শেষ করে দিলাম। তাহলে এই নিয়ে আর কোনো প্যারা থাকলো না, আপনারা রিল্যাক্স মুডে মানে থাকতে পারবেন যে আমার এই সাবজেক্টটা শেষ। আচ্ছা, এখন আসেন, গতকালকে একজন বলছিলেন যে এই ম্যাথের কথা, কে বলছিলেন, আছেন? জি স্যার, আমি বলছিলাম। আচ্ছা, সমস্যা কি বললেন এবার শুনি। স্যার হচ্ছে ম্যাথের সমাধানে সেকেন্ড লাইনে গিয়ে দেখেন হচ্ছে ডিভিশন চিহ্নটাও তুলে দিয়েছে, যদিও মানে ডিভিশন চিহ্নটা প্রয়োগ না করে তুলে দিয়েছে, প্লাস হচ্ছে ডিভিশন চিহ্নের পরের যে ওয়ানটা আছে ওইটা আর কি উঠাই দিয়েছে। ওইটার জন্য স্যার ম্যাথটা মিলাতে পারিনি। আমি এমনিতে ম্যাথ করতে গিয়েও মিলাতে পারিনি, আর এখানে স্যার ওয়ানটা ব্যবহারই করেনি। এই ওয়ানটা, যে এই ওয়ানটা পুরো দেখেন হচ্ছে সমাধানে এসে ওই প্রথম লাইনে ওয়ানটা হারাই দিয়েছে। আচ্ছা, ওয়ান বাদে ওরা ম্যাথটা মিলাই ফেলছে। এখানে ওয়ান আছে, না না, টু এর আগের ওয়ানের যেটা ছিল, কোনটার আগে? টু এর আগে যে ওয়ানটা ছিল, যে ওখানে যে মার্ক করেছেন, টু এর আগে একটা ওয়ান, পরে একটা ওয়ান, ও আচ্ছা, যে আগের ওয়ানটা ওরা আর কি উঠাই দিয়েছে। হইতে পারে, প্রিন্ট মিস্টেক হইতেই পারে, নিয়ম তো জানেন। এছাড়াও কিন্তু ওই ওয়ান দিয়ে আমি আর কি ম্যাথটা মিলাতে পারিনি, খাতায় 2 বার চেষ্টা করছি, মিলাতে পারিনি। ও, আমি অবশ্য করে দেখি নাই, মানে কেউ কি করছেন, করে মানে কনফিডেন্ট আছেন যে ম্যাথটা হয়েছে এখানে? এখন পরীক্ষা কেউ যদি মিলাইতে পারে না, একটু সে যদি সলভটা বলতে পারতেন। আচ্ছা, আমি কিন্তু খাতা দেখিনি, মানে ফুল সবার খাতা দেখা হয়নি, যে কয়টা 2টা না 3টা যেন দেখছি তার মধ্যে এই ম্যাথ পরীক্ষা তো করে নাই। হুবহু এটা আসে নাই, এটা কি পরীক্ষার মতন কিনা? এই যে এখানে 5-এর পরিবর্তে 6 দেওয়া হয়েছে, হুবহু এটাই দেখবেন, এখানে শুধু 6 ব্যবহার করছে। হুবহু এটাই, শুধু 5-এর জায়গায় 6, কিন্তু 6, এখানেও তো ওয়ান বাদে ওরা সমাধানটা আনছে, কিন্তু আমি তো পরীক্ষার খাতায় করতে গিয়ে ওয়ান সহই করতে গেছি, হ্যাঁ, সেজন্য তো মিলাতে পারিনি। এখানে কি থাকলো সেটা তো আপনার দেখার বিষয় না, পরীক্ষা মানে হচ্ছে আলাদা একটা। এই যে দেখেন, আমি স্যার ওই পরীক্ষাতে ওয়ানের জন্যই স্যার আর কি মিলাতে পারিনি, ওই ওয়ানটার জন্যই শেষে গিয়ে মানে অপারেটর একটা কম পড়ে গেছে। আচ্ছা একটু দেখি, হ্যাঁ, যে কি করছে। ও, অপারেটরই কম পড়ে, তাহলে তো ওদের এখানে প্রিন্ট মিস্টেক, হয়তো এই যে এই ওয়ানটা হবে না, এটা ঠিক আছে। তাহলে আপনি যেটা অপারেটর নিয়ে যদি ঝামেলা হয় তাহলে পরে ঠিক আছে।
স্যার ওই শেষে গিয়ে একদম একদম শেষ ধাপে গিয়ে অপারেটর আর খুঁজে পাচ্ছি না, মানে ও, বুঝতে অপারেটর পারছি শর্ট। বুঝতে পারছি। তাহলে তো স্যার এই হ্যাঁ, আপনি যে ম্যাথটা দিয়েছিলেন ওটা আমি করছিলাম, ওটা কি আমি ছবিটা দিব? এটা ঠিক আছে নাকি একটু দেখবেন? আচ্ছা দেন দেখি। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিচ্ছি স্যার। আচ্ছা, একটু গ্রুপে দেন। এটা তো রাজন ভাই তো ওয়ান ইউজ করলেন না। 12 7 3 মাইনাস এটা 1 2টা 12 7 3। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে দেখি যে এরকম লেখেন, এই নাম্বারটা দেন এই মার্জিনের এই পাশে। তাহলে আসলে মার্জিনটা দেওয়ার উদ্দেশ্যটা কি? মানে যারা এই কাজটা করেন, তাহলে মার্জিন আপনারা কি জন্য দেন? স্যার আমার এই যে স্থানীয় পর্যায়ে কোচিং ছিল তো শহরে, জি, কিছু কিছু স্কুলে হচ্ছে এরকম শিক্ষকরা ডিরেকশন দেয় যে বাইরে নাম্বার লেখা লাগবে। এগুলো নিয়ে মানে খুব ঝামেলায় পড়ছিলাম আমি একবার এই 23 সালে। এটা মানে আমি তো কোনো লজিক দেখি না। তাহলে মার্জিন কি আপনার কি এই জন্য কথাই আমি লাগে? বলছিলাম যে মার্জিন মানে হচ্ছে দেয়া, মানে একটা রেখা। তা আমি মার্জিনের কাজটা হচ্ছে মার্জিনের ভিতরে আমি লিখবো, কিন্তু তারা কোনোভাবেই মানে নাই। সে বিশাল বাগ বিতন্ডা স্যার। কিছু কিছু স্কুলে সরাসরি এইভাবে ডিরেকশনই দেওয়া হয়। কি জানে এরা বাইরে কোন লিখতে। জায়গা থেকে কি আইডিয়া নিছে, এরাই ভালো জানে। আচ্ছা, এখানে এটা কি তোলা ঠিক আছে? কোশ্চেনটা যদি একটু করতেন তাহলে তো মনে হয় সুবিধা হইতো। স্যার এরকম হলে মিলবে, কিন্তু এখানেও দেখেন ওই যে রাজন ভাইও কিন্তু ওই যে টু এর আগের ওয়ানটা ব্যবহার করে নাই, সেজন্য মিলছে। হ্যাঁ, এখন 1 নেই, এই জন্য মনে হয় মিলছে। এই যে এটা প্রথমে আগে করছে, করার পরে আপনার ভাগ চিহ্ন কোথায়? এই ভাগ চিহ্ন টু এর সেম তুলে দিয়েছে। কেমনে কি? আচ্ছা ধরলাম ভাগ চিহ্ন ছিল, এটা করলেন, তারপরে এটা এরকম রেখে দিলেন, তারপরে ভাগ, এটা এই দুইটার কাজ আগে হবে, অর্থাৎ গুণ 6 গুণে এটা নিলেন এবং এটা 2 ব্যবহার করে দিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 3, আচ্ছা পরে গুণটা এখানে দিয়ে দিলেন, 2 যোগ এটা হইল, তাহলে 3 গুণ 2 আর যোগ হচ্ছে 6, গুণের কাজ আগে। তাহলে হচ্ছে গিয়ে এই গুণের কাজ আগে হবে না? প্রায়োরিটি জি, লিস্টে গুণের কি কাজ আগে, গুণের কাজ তো যোগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে? স্যার এখানে প্রায়োরিটি সেম প্রায়োরিটি হইলে পারো এই বাম থেকে ডানে যায়, তাই যায় না? আরো প্রায়োরিটি লিস্টে তো আপনার হচ্ছে গিয়ে যোগের থেকে গুণের কাজ আগে হবে। তাহলে আমার এটা আগে গুণ হবে না? 3 দুগুণে 6 যোগ 6 মানে 12 হওয়া উচিত নাকি? ভুল হয়েছে না এটা? বলেন, স্যার কারো আমি কোনো দ্বিমত পোষণ আছে নাকি, না ঠিক আছে এটা বলেন। স্যার এটা তাহলে এইভাবে তো করে দিন না, বুঝি না। এখন করে দেখতে হবে, করে দেখতে হবে।
না করে তো দেখবেন, কিন্তু এটা তো স্যার এটার এমনি জন্য তো করার দরকার নাই। স্যার এমনি লাস্টের দিকে লাস্টের যে 3 লাইন সে অনুযায়ী আপনার গুণের কাজটা তো আগে হওয়ার কথা। হ্যাঁ, ওইটাই বলতেছি যে আপনার এটার জন্য তো করা লাগবে এরকম না, এই 2 লাইনের জন্য। এটা তো আর আর একটা বিষয় প্রশ্নে সম্ভবত 1 2টা ছিল। হ্যাঁ, ওইটা আমি আচ্ছা আমি নিজেই করে দেখব না যে ওই একটা আসলেই কি ভুল পুরা প্রিন্ট মিস্টেক করছে নাকি আমাদেরই ভুল হচ্ছে। এটা নেক্সট ক্লাসে আমি আপনাদের ওই করে একটা সলভ দিব না, সমস্যা নেই। আর এরা যে যা লিখবে সেটাই যে ঠিক এরকমও নাও হইতে পারে, প্রিন্ট মিস্টেক হইতেই পারে। যে এই টাইপের ম্যাথে যে যে বইগুলো আপনার মানে ওরা রিভিশনের অভাব থাকে, ওগুলা ভুল হয় মাঝে মাঝে। এটা খুব বড় একটা ইস্যু না। আপনার কোশ্চেন যেটা দেবে সেটা হচ্ছে কি ওদের কাছে তো মোটামুটি সলভ করেই দেয়। তো সিস্টেম ওয়াইজ আগায় গেলে ওটা সমস্যা হবে না। যেমন ওই যে 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 প্রবলেমটা করলেন যে গুণের কাজ পরে করলেন, যোগের কাজ আগে করলেন এই লাইনের ক্ষেত্রে। এই ওখানে তো লাইনে দেখেন, প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ প্রায়োরিটি সেও তো আপনার উপরে যদি 1000 ঠিক করেন, নিচে যে ভুল করলে তো আপনি তো 0 পাবেন, হবে না তো। কারণ আপনার সিস্টেমই বা এই যে প্রায়োরিটি টেবিল এটা আপনি জানেন না। অর্থাৎ এই ম্যাথের মানে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনি মিস করে গেছেন, তাহলে তো আর হলো না। তো এই যে যেমন এই লাইন দেখেন, আপনার ওই লাইন আর এই লাইনের মধ্যে খুব বেশি তো পার্থক্য নেই, সাথে গুণ চিহ্ন এখানে রয়েছে আর প্লাস চিহ্ন এখানে। কিন্তু দেখেন এটা আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে কি বাম থেকে ডানের দিকে আমাদের তো অপারেশন করতে হয়, তাই না? কিন্তু এখানে হচ্ছে কি আমরা যোগ আগে করলাম না, কারণ এই পাশে গুণ চিহ্ন আছে, তো প্রায়োরিটি লিস্টে গুণের কাজ আগে, সেই জন্য 6 দুগুণে 12 করলাম, 12 যোগ 3 করে 15 আসলো। আর যদি আপনি যোগ আগে করতেন তাহলে 5 আসতো, 5 গুণ 6 মানে 30, তার মানে আলাদা একটা উত্তর। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু খেয়ালে রাখবেন, এই প্রায়োরিটি লিস্ট যেগুলা সেগুলা একটু মাথায় রাখবেন। আবেগে এর বসে একদম সব মানে সব কিছু কঠিন কঠিন স্টেপ পার করে যে লাস্টে সহজ স্টেপে যে ভুল করা আসলে দুঃখজনক ব্যাপার। তো স্যার তাড়াহুড়ো করে করছিলাম তো বুঝতে পারছি। তো আপনি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে গিয়ে আগামী রবিবারে আপনাদের নতুন একটা সাবজেক্ট শুরু করব, বিজনেস ইংলিশ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ 2টা ইংলিশ শেষ হয়ে যাবে। আপনারা বাসায় যেটা ঈদ হবে মানে ওই সাবজেক্টটা শেষ করার পর 2টা সাবজেক্ট মিলে পরীক্ষা নিব। আপনাদের আসলে তখন তো সময় দিতে পারবো না, হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ পাবেন। তো এর মধ্যে দিনের পড়াটা দিনে শেষ করে ফেললে পারে সব থেকে ইজি হয়, বুঝতে পারছেন? তো আজকে গতকালকে আজকে মিলে যে সাবজেক্টটা খুব বেশি পড়ার কিন্তু এখানে নাই। আমার মনে হয় যে কেউ যদি আপনারা খুব মনোযোগ দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা পড়েন, এই সাবজেক্টটা খুব আরামসে শেষ করা যাবে। তো এর থেকে তো আর ইজি হইতে পারে না কোনো সাবজেক্ট, তাই না? যে একটা সাবজেক্ট 3 ঘন্টা পড়ে বা 4 ঘন্টা পড়ে আপনি শেষ করে ফেলতেছেন। তো যাই হোক, আহ, বাসায় পড়াশোনা করেন আপনারা সবাই। আর হচ্ছে আগামী রবিবারে আপনাদের আবার ক্লাস হবে বিজনেস ইংলিশ নিয়ে, ঠিক আছে? তো বিজনেস ইংলিশ আমরা 2টা ক্লাসে শেষ করব, তারপরে আপনাদের এই সাবজেক্ট পাইথন শুরু করব, এবং একটা ডেট দেওয়া হবে বিজনেস মানে বিজনেস ইংলিশ আর হচ্ছে আইসিটির উপর পরীক্ষা। 2টা সাবজেক্টের একদিনে পরীক্ষা হবে, ঠিক আছে? একই কোশ্চেন। তো সবাই ভালো থাকেন, তাহলে দেখা হবে ইনশাল্লাহ রবিবার।